আসসালামু আলাইকুম। না বলা কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে। যে এখন বাংলাদেশ সবচেয়ে বড় জিনিস বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের সবচাইতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। যে জায়গা থেকে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীরা পাস করার পর চাকরির প্রত্যাশা করে, নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করে। এই প্রতিষ্ঠানগুলোর যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন বা কর্তা রয়েছেন, ৩ টি পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উপাচার্য পোস্ট, উপ-উপাচার্য পোস্ট এবং কোষাধ্যক্ষ, যেটিকে আমরা ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার বলে আখ্যায়িত করে থাকি। এই ৩ টি পোস্টের বাইরে আরেকটি পোস্ট আছে, সেটি হলো চ্যান্সেলর। সেটি হলো সরাসরি মহামান্য রাষ্ট্রপতি পদাধিকার বলে পাবলিক এবং বেসরকারি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে তিনি আসন গ্রহণ করেন চ্যান্সেলরের পদে। তো এখন আজকে আমরা আলোচনা করব এই ৩ টা পোস্টে কাদেরকে নিয়োগ দেওয়া প্রয়োজন সরকারের, এবং বাংলাদেশ সরকারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন, নির্বাহী ক্ষমতার আদেশ বলে মহামান্য রাষ্ট্রপতি সাধারণত ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার নিয়োগ দিয়ে থাকেন। এখন কথা হলো, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হয়ে থাকেন ওনারাই সাধারণত এই ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর অথবা ট্রেজারার পদে আসন গ্রহণ করেন। গত বিএনপি আমলে যখন একটি বিশ্ববিদ্যালয়ে আমি লক্ষ্য করেছি, সেটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানকার ট্রেজারার সম্পূর্ণ বাইরের থেকে এসেছিলেন, তবে তিনি অ্যাকাউন্টিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাকগ্রাউন্ড ছিল তার। এছাড়া বাকিগুলো সকলে শিক্ষক থেকে এই পোস্টগুলো পেয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, শিক্ষকদের যে পদগুলো রয়েছে এই পদ প্রোটোকলটা কেমন? আপনারা সকলে হয়তো জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, অধ্যাপক সেকেন্ড গ্রেড এবং সিনিয়র অধ্যাপক বা গ্রেড 1 অধ্যাপক, এই কয়টি পদ রয়েছে। সাধারণত বিশ্ববিদ্যালয় এই প্রভাষক নিয়োগের ক্ষেত্রে কোনো রিটেন পরীক্ষা হয় না, কেননা মেধার ভিত্তিতেই ভাইভার মাধ্যমে বা মৌখিকভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এবং এর কারণ হলো, যেহেতু এই শিক্ষকরা বিষয়ে যার যার ডিপার্টমেন্টে যার যার বিশ্ববিদ্যালয়ে টপ 5 এর মধ্যে রেজাল্ট করে থাকেন। যদিও আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তাদের যে ছাত্র অঙ্গ সংগঠন রয়েছে, তাদের কাছ থেকে কিছু ছেলেকে বা ছাত্র লীগ বা ছাত্র দল করা কিছু কাউকে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছেন। তাদের রেজাল্ট নট আপ টু দ্য মার্ক। যেমন বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একেবারেই নিয়মটা মেনে চলে যে ১ থেকে ৬ এর মধ্যে তারা পার্টিসিপেট করতে পারবে, এক্সাম দিতে পারবে ইন্টারভিউর জন্য, এবং সেখান থেকে নিয়োগ দেওয়া হয় শিক্ষকের নিয়োগ, এবং তারা কোয়ালিটিটা এনশিওর করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করলে অনেক ক্ষেত্রে পেরে ওঠে না। একজন ছাত্র অনার্স এবং মাস্টার্স পাস করার পর যখন মেধা তালিকায় ভালো থাকে, শিক্ষক হিসাবে নিয়োগ পান। কি? প্রভাষক পদে। প্রভাষক পদে যখন নিয়োগ পান তখন তার অনার্স, মাস্টার্স, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটে যতগুলো ফার্স্ট ক্লাস আছে প্রত্যেকটি ফার্স্ট ক্লাসের জন্য একটি করে ইনক্রিমেন্ট যোগ দেওয়া হয়। কেননা এই মেধাবী ছেলেরা যেন স্বল্প বেতনের কারণে অন্য কোথাও চলে না যায়, বাংলাদেশের ব্রেইনগুলো যেন ড্রেন হয়ে বাইরে চলে না যায়। এই জন্য তাদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, দেশে তাদের মেধাকে কাজে লাগানোর জন্য তাদেরকে 4টি ইনক্রিমেন্ট দিয়ে রাখা হয়। পরবর্তী স্কেলে যাওয়ার সময় সেগুলো অবশ্য পরবর্তী স্কেলে মার্চ করে চলে যায়। এখন প্রশ্ন হলো, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে লেকচারার এর 2 বছরের অভিজ্ঞতা লাগে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে কয়েকটি জার্নালে পাবলিকেশন কয়টি থাকে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো ফুলফিল করতে হয়। তারপর 2 বছর পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় 6ষ্ঠ গ্রেডে। 9ম গ্রেডে প্রভাষক, 2 বছর পর 6ষ্ঠ গ্রেডে যায়। কিন্তু অফিসার নামক যে কর্মকর্তারা রয়েছে বিভিন্ন সরকারি বা বেসরকারি, তারা কিন্তু 5 বছর 9ম গ্রেডে চাকরি করার পরে
তারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর হয়। বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেটি ৭ম গ্রেডে, ৬ষ্ঠ গ্রেডে নয়, ৪ বছর পরে। তবে সাধারণত ৫ বছর চাকরি করলে ৬ষ্ঠ গ্রেডে চলে যায়। কিন্তু শিক্ষকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যাচ্ছে মাত্র ২ বছর চাকরি করে, এবং এরপরে যদি পিএইচডি ডিগ্রি থাকে সেক্ষেত্রে ৫ বছর পর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যান, এবং পিএইচডি ডিগ্রি থাকলে ৫ বছর পর অ্যাসোসিয়েট থেকে প্রফেসর, এবং পিএইচডি ডিগ্রি না থাকলে তিনি ৬ বছর সময় লাগে প্রফেসর হতে। তবে কিছু পাবলিকেশনে কিছু বার ব্যারিয়ার আছে, সেগুলো ফুলফিল করতে হয় এই প্রমোশনগুলা শিক্ষকদের পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই যে প্রফেসর হলো, এই শিক্ষকরা কিন্তু ৩য় গ্রেডের, এবং এই ৩য় গ্রেডের অধ্যাপকরা একটা নির্দিষ্ট সময়ের পর তারা একটা টাইম স্কেল পায়, সেটি ২য় স্কেলে। তাহলে প্রফেসর বা অধ্যাপকের মধ্যে ২ টো শ্রেণী বিভক্ত হলো, একটি 3rd গ্রেডের প্রফেসর, একটি 2nd গ্রেডের প্রফেসর। এবং যতগুলো প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ে থাকে, ধরুন ১০০ জন প্রফেসর আছে, ১০০ জন প্রফেসর থাকলে 25% প্রফেসর গ্রেড 1 প্রফেসর হতে পারবে অ্যাকর্ডিং টু সিনিয়রিটির ভিত্তিতে। এখানে কোনো কিন্তু পিএইচডি ডিগ্রি বা পাবলিকেশন এগুলো কাজ করবে না। যারাই প্রফেসর হয়ে গেল সেই জায়গায় উনারা যখন ওই যতজন প্রফেসর তার 25% এর ভিতরে উনি প্রবেশ করতে পারবে, কারো রিটায়ারমেন্টের পর ওনার জায়গা হবে, অটোমেটিক্যালি উনি গ্রেড 1 প্রফেসর হিসাবে তিনি স্বীকৃতি পাবেন। তাহলে প্রফেসরের ৩টা শ্রেণী আছে। আপনারা যারা সরকারের শীর্ষ স্থানীয় কর্তা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ছাত্রছাত্রীরা থাকে তারা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ। বাংলাদেশকে আলোকিত করার জন্য কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয় ভবিষ্যৎ প্রজন্ম বা আজকে যারা যুবক ছাত্রছাত্রী তাদেরকে উপর নির্ভর করতে হয়। এই ছাত্রছাত্রীদেরকে যে শিক্ষকরা পড়াচ্ছেন, শিক্ষকরা পিতৃতুল্য। কোনো শিক্ষকের ঋণ কোনো ছাত্র কোনোদিন পরিশোধ করতে পারবে না, এটা আমাদের মনে রাখতে হবে। শিক্ষক খারাপ হোক ভালো হোক যেটা হোক তাকে সম্মান করতে হবে নির্বিশেষে। সকলেই একজন শিক্ষককে সম্মান করা উচিত, এবং আমরাও এখনো করি। প্রত্যেকজন আমাদের যে সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল বা ইউনিভার্সিটি লেভেলের বা অন্য জায়গায় যে শিক্ষক তাদেরকে আমরা সম্মান করি। এখন এই যে প্রফেসর হচ্ছে ৩৮ বছর বয়সের মধ্যে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হয়ে যায় গ্রেড 3। তারপর তিনি একটা নির্দিষ্ট টাইম অতিবাহিত করার পর 2nd গ্রেড পান। তারপর একটা নির্দিষ্ট কোঠায় গিয়ে তিনি ১ম গ্রেডে বা সিনিয়র প্রফেসর হন। যদিও সিনিয়র প্রফেসর বলে কোনো পদ নেই, সবই প্রফেসর বলি বা অধ্যাপক বলি, কিন্তু আসলে এখানে ৩টি বিভাগে বিভক্ত রয়েছে। এটা অনেকে জানেন না, বা যারা ইন্টারনাল বিষয়গুলো জানেন, যে চাকরি করেন তারা জানেন। তাহলে আমরা ভাইস চ্যান্সেলর কাকে বানাবো? এখন কেউ ৫০ বছরও গ্রেড 1 প্রফেসর হয়ে যেতে পারে, কিন্তু তার শিক্ষকদের চাকরির মেয়াদকাল ৬৫ বছর পর্যন্ত বাংলাদেশের মহামান্য সংসদ থেকে সেটি পাশ করা হয়েছে, এবং ইউনিভার্সিটি যে মঞ্জুরি কমিশন সেটা অনুমোদন করেছে, শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছেন। সুতরাং যে ৬৫ বছর পর্যন্ত ওনারা চাকরি করতে পারবে, ওনাদের মেধায় যেন আমাদের বাংলাদেশে কাজে লাগে সেই জন্য। এবং শিক্ষকদের কাজ হলো পড়াশোনা করানো, পরীক্ষা নেওয়া, প্রশ্ন করা, খাতা দেখা, ফলাফল দিও, এগুলো 20% কাজ। বাকি 80% কাজ তাহলে কি? একজন শিক্ষক দেশের সবচেয়ে মেধাবী সন্তানটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হন। উনারা রিসার্চ করবেন, এটা হলো ওনাদের 80% কাজ, এবং নতুন নতুন তথ্য দিয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশের সুন্দরভাবে একটা সুষ্ঠু শক্তিশালী বাংলাদেশ গঠন করার জন্য। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় যখন পরিচালনার জন্য ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার নিয়োগ করি, তখন যদি ৫০ বছর ৫২ বছরের কোনো প্রফেসরকে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেই, তাহলে দেখা যাবে উনারই শিক্ষক একই বিশ্ববিদ্যালয়ে যিনি সিনিয়র প্রফেসর, উনার বয়স ৬০ ঊর্ধ্ব, তখন দেখা যাচ্ছে যে উনি কিন্তু ওই জুনিয়র ওনার ছাত্রের অধীনস্থ হয়ে চাকরি করছেন। এটা কিন্তু যে কোনো একটা মানুষের জন্য, শিক্ষক হোক মানুষ হোক, সকলের জন্য কিন্তু একটা বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা, লজ্জাস্কর বিষয় যে আমি চাকরি করছি, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি বিশ্ববিদ্যালয় উপাচার্য হতে পারলাম না। কেন পারলাম না? আমার হয়তো লবিং নাই, আমার হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা মেধাবী, যারা ভালো পড়াশোনা করে 1st, 2nd, 3rd, 4th হয়, তারা তো রাজনীতি করার মতো সময় পায় না। তাহলে তাদের রাজনৈতিক বিবেচনায় কেন আপনারা
ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার বানাবেন? এটা হলো আমার প্রশ্ন। এই যে রাজনীতিক বিবেচনায় ভিসি, প্রভিসি, ট্রেজারার বানানোর যে একটা প্রক্রিয়া বা নিয়ম চালু রয়েছে, যার ফলে কি হচ্ছে, ইন্টারনালি ইউনিভার্সিটির ভিতরে পলিটিক্স জড়িয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আজকে যদি মেধায় এবং সিনিয়রিটির ভিত্তিতে যদি আপনারা করতেন, যেই শিক্ষক প্রফেসর হয়েছে প্রত্যেকেরই মেধা রয়েছে, প্রফেসর হলো কেন? মেধা ছাড়া তো প্রফেসর কেউ হয়নি। তাহলে আপনি যদি বলেন মেধা নাই, তাহলে তো আপনার প্রমোশন দেওয়াও ঠিক হয় নাই। আপনি নিজেই তো সেখানে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছেন। যেহেতু প্রমোশন পেয়েছে, তিনি গ্রেড 1 পৌঁছে গিয়েছেন। সুতরাং আমার একটা ওপিনিয়ন এখানে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের যারা পরিচালনা করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা একটু বিবেচনা করবেন যে সিনিয়র শিক্ষকদের মর্যাদা দিবেন। ৬০ এর নিচে কাউকে ভাইস চ্যান্সেলর বানায়েন না। কারণ একজন ভাইস চ্যান্সেলর ৪ বছরের জন্য নিয়োগ দেন। ৪ বছরের জন্য নিয়োগ দিলে তখন যখন ৪ বছর শেষ হয়ে গেলে একজন ৫০ বছরের বয়স্ক অধ্যাপককে যদি বানান, তিনি আবারও কিন্তু প্রফেশনে তিনি ফেরত আসছেন। তখন একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। আগে উনি পাজারো জিপ পেয়েছেন, অনেক ফ্যাসিলিটি পেয়েছেন, বাংলো পেয়েছেন। এখন হুট করেই বাংলোর থেকে একই প্রতিষ্ঠানে, একই ক্যাম্পাসে বাংলোর থেকে নেমে আবার ছোট বাসায় যেতে হচ্ছে। আবারও তিনি নিজের পায়ে হেঁটে চলাচল করছে। সুতরাং আমার মনে হয় ৬০ এর নিচে কাউকেই ভাইস চ্যান্সেলর, ৬০ বছর বয়সের নিচে কাউকে ভাইস চ্যান্সেলর পদের জন্য আমাদের সিলেকশন করাটা ঠিক হবে না। সাথে প্রো ভাইস চ্যান্সেলর ৫৭ করতে পারেন। অনেকের আবার এখানে প্রশ্ন আসতে পারে, ৫৭ করলে তো আবারও উনিও সিনিয়র হয়ে গেল অনেক প্রফেসরের থেকে। সেই ক্ষেত্রে ৬০ এর নিচে এই প্রাতিষ্ঠানিক পোস্টগুলো দিয়েন না। সেগুলো ৬০ এর উপরে যে বয়স্ক শিক্ষকরা রয়েছে ওনাদেরকে দেন। সাথে ট্রেজারার পোস্টটি অত্যন্ত ভাইটাল। এই পোস্টটিতে যে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা কমার্স ভিত্তিক সাবজেক্ট রয়েছে, সেখানকার শিক্ষকদের ট্রেজারার পোস্টের জন্য মনোনীত করেন। দল বল নির্বিশেষে কোনো দলীয় বিবেচনায় ট্রেজারার নিয়োগ দিয়েন না। কারণ এটা একটা টেকনিক্যাল সাইড। এটা এখানে হিসাব নিকাশ, অর্থনৈতিক অনেক কিছু বিষয় রয়েছে জড়িত। সুতরাং যে সকল বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং সাবজেক্ট নাই, সেখানে কি করবেন? সেখানে অবশ্যই যেই বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে ওইখান থেকে ডেপুটেশনে কাউকে পাঠান। অন্যথায় অ্যাকাউন্টিংয়ে পাশ করা অর্থ হিসাব শাখার কাউকে ট্রেজারার হিসেবে মনোনীত করেন। যারা সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট পড়েছেন অথবা অ্যাকাউন্টিংয়ে ভালো, তাদেরকে করেন। তাহলে দেখবেন যে একটা সুষ্ঠু থাকবে। তা না হলে এই যদি রাজনৈতিক বলয় দিয়ে, পরিচয় দিয়ে আপনারা ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার নিয়োগ করে থাকেন, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য কতিপয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা একটা পলিটিক্যাল ব্যানারের সাথে জড়িয়ে যেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু, সাবলীল, সরল যে একটা সিস্টেম থাকে, সিস্টেমটাকে ব্যাঘাত ঘটায়। একটা সিস্টেম, সুন্দর সিস্টেমকে ব্যাঘাত বা নষ্ট করতে খুব বেশি জনসাধারণ লাগে না। এখানে হাতে গোনা ১০, ২০ জন, ৩০ জন হলেই যথেষ্ট হয়ে থাকে। এবং বিশ্ববিদ্যালয়ের দেখবেন একজন ভাইস চ্যান্সেলর বিভিন্ন পোস্ট, ৩০ টার বেশি পোস্ট নেয়। হলের প্রভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট, প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, কিছু কিছু ডিরেক্টরেট রয়েছে। সেই জিনিসগুলো আমার মনে হয় যে একটু দলীয় বিবেচনায় বাদ দিয়ে যোগ্যতার বিবেচনায় যদি নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ছাত্রছাত্রীরা একটা আস্থার জায়গা পাবে যদি তাদের মেধার, যদি এই যে কোটা মুক্ত পরিবেশ করা হলো এবং কোটা যেহেতু নাই, অর্থাৎ মেধার আমরা একটা প্রাধান্য দেব। সেই প্রাধান্যটা নিশ্চিত করতে হলে রাজনৈতিক বলয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেটিকে কিন্তু আপনারা বের করে আনতে হবে। আপনাদের, আমাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক সুন্দর সফল একটি বাংলাদেশ গঠন করার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।